তো বন্ধুরা, নাথিং কিন্তু খুবই অদ্ভুত ধরনের একটা স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে কিন্তু আমাদের দেশের বাজারে, যেটা আপনার সিএমএফ এর সাথে কোলাব করে তৈরি করেছে। এটা হচ্ছে আপনার গিয়ে নাথিং সিএমএফ ফোন 1। আর সিএমএফ কোম্পানিটা মেবি আপনার যে বাডস বলুন, ওয়াচ বলুন, এসব কিন্তু আগে তৈরি করে। আনবক্সিং এর ক্ষেত্রে কিছু বিষয় অবশ্য লক্ষণীয়, যে কিছু আনবক্সিং আপনার বোরিং টাইপের হয়, কিছু আনবক্সিং আপনার আবার এভারেজ টাইপের হয়, কিছু আনবক্সিং কিন্তু মোটামুটি গুডই হয়, আর কিছু আনবক্সিং কিন্তু আপনার সুপার এক্সাইটিং লেভেলের হয়ে থাকে। তবে নাথিং সিএমএফ ফোন 1ও কিন্তু সেক্ষেত্রে সেম, মিনস এর মিডিয়া ভেরিয়েন্টটা। তো আপনি যে এত বড় বক্স দেখতে পাচ্ছেন, তবে আপনি পারচেস করার সময় শুধু স্মার্টফোনের বক্সটাই পারচেস করতে পারবেন। এটা যেহেতু আপনার মিডিয়া রিভিউ ইউনিট, তাই এখানে বক্সের মধ্যে আপনার এত কিছু অফার করছে। তখন আমি যদি স্মার্টফোনের আনবক্সিং এর ব্যাপারে কথা বলি, তাহলে অবশ্যই বক্সটা দেখতে পাচ্ছেন মোটামুটি একটা ইউনিক টাইপের বক্সই বলতে পারেন। বক্সটির লিডটি ওপেন করার সাথে সাথে প্রথমে আপনি কিন্তু স্মার্টফোনটি পেয়ে যাবেন। দেন থাকছে একটি টাইপ সি টু সি ডাটা কেবল, দেন কিছু ডকুমেন্টেশন, দেন একটি সিম ইজেক্টর টুল, তার সাথে এখানে আবার একটি স্ক্রু ড্রাইভারও পেয়ে যাবেন। তবে স্ক্রু ড্রাইভারের কাজ কি সেটা অবশ্যই আমি আপনাকে পরে বলছি। মানে আপনি বলতে পারেন যে স্মার্টফোনের ডিজাইন সম্পর্কে যদি আপনি দেখেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে স্ক্রু ড্রাইভারের কাজ কি। ডিজাইন নিয়ে বললে স্মার্টফোনের ব্যাকে কিন্তু সম্পূর্ণ একটা ফ্ল্যাট ডিজাইনে আপনি অবশ্যই পেয়ে যাবেন, এবং স্মার্টফোনের পিছনে কিন্তু আমরা অনেকগুলো স্ক্রু দেখতে পাচ্ছেন। তবে স্মার্টফোনের ব্যাকে ব্যবহার করা হয়েছে আপনার প্লাস্টিক। দেন এর লেফটের উপরের সাইডে কিন্তু থাকছে ক্যামেরা মডেল উইথ এলইডি ফ্ল্যাশ। তবে স্মার্টফোনের ব্যাকটা দেখতে অনেকটাই আপনার যে পুরান মডেলের যে স্যামসাং গুলো ছিল, ওগুলোর ব্যাক কভার করলে যে এরকম লাগতো, এটা কিন্তু ব্যাকও সেম একটা ভাইব দিয়ে থাকে আর কি। তবে স্মার্টফোনের ব্যাক প্লাস্টিক হলেও কিন্তু এই প্লাস্টিকটা অনেকটাই আপনার মেটাল টাইপের, মিনস অনেকটাই মেটাল টাইপের একটা ফিল দিবে আপনাকে। আর কালার ভেরিয়েন্ট নিয়ে বললে এখানে আপনার কিন্তু প্রশ্নটা অটোমেটিক পেয়ে যাবেন। স্মার্টফোনটি মূলত আপনার একটি কালারেই আসবে, তবে স্মার্টফোনের কেসটা আপনার কিন্তু ভিন্ন কালারে থাকবে। এখন এটাকে আপনি কেস বলবেন নাকি ব্যাক কেস বলবেন আমি নিজেও জানি না, কারণ এটা কিন্তু দুটার কাজই করে। কথায় স্মার্টফোনে যদি ব্যাক পার্টটা নষ্ট হয়ে যায়, তাহলে আপনাকে অবশ্যই আরেকটা ব্যাক পার্ট কিনতে হবে, সেটা অবশ্যই কেস হিসেবে কাজ করবে আর ব্যাক পার্ট হিসেবেও কাজ করবে। তখন আপনাকে স্ক্রু ড্রাইভার দিয়ে পিছনের স্ক্রুগুলো খুলে ব্যাক কভারটা চেঞ্জ করতে হবে। ব্যাক কেসটি খোলার আগে আপনাকে অবশ্যই সিম ট্রেটা ওপেন করে নিতে হবে। আর স্মার্টফোনটির ব্যাকে অবশ্যই অনেকে একটা সার্কেল টাইপের জিনিস লক্ষ্য করেছেন। এখন প্রশ্ন হতে পারে যে এটা কি? এটা মূলত বলতে পারেন একটা ল্যান্ডইয়ার্ড। এখন ল্যান্ডইয়ার্ড কি আমি অবশ্যই আপনাকে বুঝাই বলি, আপনার যে আউটার কান্ট্রি গুলো রয়েছে যেমন জাপান, কোরিয়া, চায়না এক্সেট্রা, তাদের মধ্যে কিন্তু অনেক মানুষই আছে যারা স্মার্টফোনটিকে আপনার ব্যাগের মতন ক্যারি করে থাকে। এখন ব্যাগের মতন ক্যারি করা বলতে এখানে আমি বোঝাচ্ছি যে স্মার্টফোন গুলো কিন্তু একটা ফিতাতে ঝুলানো থাকে, যে ফিতাটা তাদের কাঁধে থাকে। তবে এটা ফিতাটাও কিন্তু আপনাকে এক্সট্রা করে পারচেস করে নিতে হবে। এবং এই স্মার্টফোনটি ল্যান্ডইয়ারটি যখন আপনি পারচেস করবেন, তখন সেই ল্যান্ডইয়ারটা এটার সাথে কানেক্ট করলে কিন্তু আপনি সেটাকে কাঁধে নিতে পারবেন। তার সাথে কিন্তু এখানে আপনি একটা অবশ্যই স্ট্যান্ডও লাগাতে পারবেন, যার মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনটিকে ভার্টিক্যাল এবং হরাইজন্টালি দুভাবে কিন্তু আপনি স্মার্টফোনটিকে কিন্তু রাখতে পারবেন। তবে যদি ইনহ্যান্ড ফিলের কথায় আসে, তাহলে স্মার্টফোনের ব্যাকে যে রিংটা রয়েছে, সেটার জন্য অনেকের অবশ্যই আনকমফোর্টেবল লাগবে, এটাই স্বাভাবিক। আর আপনার এই স্মার্টফোনের যে ফ্রেম গুলো রয়েছে, এগুলো কিন্তু হালকা শার্প টাইপের। তবে স্মার্টফোনের ব্যাকটা আমরা যদি হালকা কার্ভ করা হতো, তাহলে ইনহ্যান্ড ফিল কিন্তু মোটামুটি ভালো পেতেন। তার সাথে এখানে কিন্তু আপনি যখনই কেস চেঞ্জ করবেন বা ব্যাক পার্ট চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু কালার ম্যাচিং সিম ট্রে পেয়ে যাবেন। এতে কিন্তু আপনার একটা হাইব্রিড সিম স্লট ব্যবহার করা হয়েছে। পোর্টস এন্ড বাটন নিয়ে বললে, স্মার্টফোনের ডাউন সাইডে আসলে আপনারা পেয়ে যাবেন সিম ট্রে, টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, দেন এর প্রাইমারি স্পিকার। আর রাইট হ্যান্ড সাইডে থাকছে আপনার পাওয়ার অফ অন বাটন, এটা আপনার মেটাল বা সিলভার কালারের বলতে পারেন। দেন এর আপে থাকছে কিন্তু সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন মাইক, আর লেফট হ্যান্ড সাইডে থাকছে কিন্তু এর ভলিউম রকার। তবে স্মার্টফোনটিতে কেন তারা মোনো স্পিকার প্রোভাইড করলো সেটা বুঝলাম। এবার একটু ডিসপ্লে সেকশন নিয়েও ক্লিয়ার করা যাক। স্মার্টফোনটিতে কিন্তু ফোনটা আসলে আপনি 6.67 ইঞ্চি মাপের একটি অ্যামোলেড ডিসপ্লে পাবেন, যেটা আপনার 120 হার্জ যারা ফাস্ট রিফ্রেশ করে সাপোর্ট করে। দেন এটি একটা HDR10+ সার্টিফিকেশন ডিসপ্লে। তার সাথে তারও পেয়ে যাবেন আপনি 2000 নিটস এর পিক ব্রাইটনেস, এবং এর স্ক্রিনটি বড় রেশিও করা হয়েছে আপনার 85.1%। তাহলে আমি এক কথা যদি চিন এবং বেজেল নিয়ে কথা বলি, তাহলে চিন এবং বেজেল আমার কাছে কিন্তু হালকা মোটা লেগেছে, এবং ডিসপ্লেটি আপনার ফুল HD+ রেজুলেশনের একটি ডিসপ্লে। তার সাথে আরও পেয়ে যাবেন কিন্তু 395 PPI ডেনসিটি। তবে অল ওভার যদি আমি চিন এবং বেজেলের কথা বাদ দিয়ে যদি ডিসপ্লে সেকশন নিয়ে বলি, তাহলে মোটামুটি লেভেলের একটি ডিসপ্লে আপনি পেয়ে যাবেন। আর স্মার্টফোনটি বাজারে আপনার কয়েকটি র্যাম ভেরিয়েন্টে অ্যাভেলেবেল থাকবে। তার সাথে এই স্মার্টফোনটি আপনি বাজারে কয়েকটি র্যাম ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাবেন। আর এতে কিন্তু তারা র্যাম টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার LPDDR4X, এবং স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করেছে UFS 2.2। র্যাম টাইপ হিসেবে এখানে ভালো কিছু দিলেও কিন্তু স্টোরেজ টাইপ হিসেবে কেন যে UFS 2.2 ব্যবহার করলো সেটা বুঝলাম না। কেন UFS 3.0 বা 3.1 দিলে ভালো হতো। সাথে ভিডিওটি সামনে অগ্রসর হওয়ার আগে একটু গুরুত্বপূর্ণ কথা, আপনারা যারা এখন আমাদের চ্যানেলে নতুন রয়েছে, মিন্স OTPP অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলে এখনো নতুন রয়েছে, অথবা যারা আমাদের চ্যানেলে আজকে প্রথম ভিজিট করেছে, তারা অবশ্যই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেল ফ্যামিলি মেম্বার। দেন পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই একটি লাইকের আশা করা যায়, আর আপনার মূল্যবান মন্তব্যটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবার কথা বলা যায় স্মার্টফোনটির পারফরমেন্সের ব্যাপারে। তবে স্মার্টফোনটির পারফরমেন্সের ব্যাপারে বলার আগে আমি একটা ছোট্ট জিনিস আপনাকে ক্লিয়ার করে দিই, মিন্স এর ইউআইটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসে। স্মার্টফোনটিতে কিন্তু একটা অনেক ক্লিন একটা ইউআই পেয়ে যাবেন। স্মার্টফোনটি নিলে যদি কোনো কিছু প্রশংসা নাও করেন, তাহলে কিন্তু ইউআই এর প্রশংসা
প্রশংসাটা অবশ্যই আপনি করবেন। আর নাথিং এর ইউআই তো আপনারা জানেনই কত ক্লিন একটা ইউআই, তাই স্মার্টফোনটা যদি আপনার পছন্দ হয় তাহলে এই ইউআইটার জন্য হলেও হতে পারে। মিন্স যারা আপনার ক্লিন একদম ইউআই পছন্দ করেন, যদি ডিজাইন এক্সেট্রা এক্সেট্রা থিংয়ে যদি মাথা ব্যথা না থাকে। আর এতে চিপসেট হিসেবে কিন্তু তারা ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300, যেটা 4nm বেসড একটা অক্টা-কোর প্রসেসর। এতে কিন্তু জিপিইউ হিসেবে থাকছে আপনার মালিক G615MC2। তো মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 শোনার পর অনেকে হয়তো ভাবছেন যেটা হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 এর সাকসেসর অথবা এর আপগ্রেড ভার্সন। তাহলে আপনারা সম্পূর্ণই ভুল। এটা হচ্ছে কি আপনার মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 এর একটা আপগ্রেডেড ভার্সন বলতে পারেন, অথবা সাকসেসর বলুন, যাই বলুন না কেন। এবং এর অন্তত স্কোর আপনার অলমোস্ট 6.5 লাখের কাছাকাছি। সাথে স্মার্টফোনটিতে চিপসেটে টাকা পাবজির মতন গেম কিন্তু আপনি এইচডিতে হাই সেভ। তবে পারফরমেন্স নিয়ে বললে আমি বলবো যে এভারেজ। তবে ক্যামেরা সেকশনে কি এটা কি করলো বুঝলাম না। নাথিং এ যেটাকে বিদায় দিল সেটাকে কেন আবার গলায় ধরলো। আমি যদি আপনাকে প্রিভিয়াসলি লঞ্চ হওয়া স্মার্টফোন গুলি নিয়ে বলি, তবে নাথিং এর না অন্যান্য ব্র্যান্ডের গুলি ধরে নেন, তারা কিন্তু অন দিস বাজেট রেঞ্জে যে স্মার্টফোন গুলো লঞ্চ করতো সেখানে কিন্তু 2 মেগাপিক্সেলের একটি সরকারি লেন্স অবশ্যই দিয়ে দিত ফ্রিতে, যেটা কোনো কাজে আসতো। তবে নাথিং এই জিনিসটা ভালোভাবে মাথায় নিয়েছিল বলে তারা যে নাথিং ফোন 1 বা 2 লঞ্চ করেছে সেখানে কিন্তু 2 মেগাপিক্সেলের সেই সরকারি লেন্সটা দেয় নাই। তবে এই স্মার্টফোনটিতে এসে কিন্তু আপনি 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর অবশ্যই পেয়ে যাবেন। তার সাথে প্রাইমারি ক্যামেরা হিসেবে তো থাকছে 50 মেগাপিক্সেলের মেইন একটি ওয়াইড সেন্সর। আর ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ আপনি 4K তে 30 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন, সেটা ভালো লেগেছে। আর সেলফি ক্যামেরা হিসেবেও থাকছে কিন্তু আপনার 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেলফি ক্যামেরা। অল ওভার যদি ক্যামেরা কোয়ালিটি নিয়ে বলেন তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি বলবো এভারেজ। মোটামুটি আপনার লাইটের আলোতে বা দিনের আলোতে ভালো ভালো ছবিগুলি ক্যাপচার করতে পারবেন এই দ্বারা। তবে স্মার্টফোনটির যদি আমি থিকনেস বা এর ওজন নিয়ে একটু কথা বলি, সেক্ষেত্রে একটা জিনিস আমার অবশ্যই খটকা লেগেছে। প্রথমত স্মার্টফোনটি কিন্তু থিকনেস করা হয়েছে কি আপনার 8.2 মিলিমিটার, দেন এর ওজন করা হয়েছে আপনার 202 গ্রাম। তবে স্মার্টফোনটি কিন্তু ব্যাকে ব্যবহার করা হয়েছে আপনার প্লাস্টিক। তার সাথে কিন্তু 5000 mAh এর ব্যাটারি থাকছেও, তারপরেও কিন্তু এই স্মার্টফোনের ওজন আমার হালকা বেশি লেগেছে। তবে দুঃখের বিষয় এই যে স্মার্টফোনটি কিন্তু 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করলেও কিন্তু থাকছে না কোনো প্রকার চার্জিং ব্রেক, সেটা আপনাকে অবশ্যই সেপারেটলি বাই করতে হবে। তো এই জিনিসটাও আমার নেগেটিভ লেগেছে। অল ওভার স্মার্টফোনটি যদি স্পেসিফিকেশন নিয়ে বলে তেমন ভালো কিছু আহামরি বলবো না আমি, জাস্ট ভালো একটা ইউআই পেয়ে যাবেন। তবে হ্যাঁ, ডিজাইনের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ বলতে পারেন, কারণ এই ডিজাইনটা খুবই ইউনিকও বলতে পারেন। আর এটা যখন আপনি হাতে নেবেন সবাই কিন্তু এই স্মার্টফোনটির দিকে একবার হলেও তাকাবে আর জিজ্ঞেস করবে যেটা কোন ব্র্যান্ডের স্মার্টফোন। তবে স্মার্টফোনটির ডিজাইনের জন্য তো আপনি টাকা দেন নাই, মানে এতগুলো টাকা তো অবশ্যই দিয়ে আসবেন না শুধু এই ডিজাইনের জন্য। তবে প্রাইসিং এর ব্যাপারটা আপনাদেরকে জানানো দরকার। তবে প্রাইসিং এর ব্যাপারটা বলার আগে যে কথাটি না বললেই না, আপনারা যারা এখন আমাদের চ্যানেলে নতুন রয়েছে, হয়তো আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করতে মনে নাই, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেল ফ্যামিলি মেম্বার, দেন পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার মূল্যবান মন্তব্যটা কমেন্টে জানাতে ভুলবেন না। তার সাথে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। প্রাইসিং এর ব্যাপারে বললে স্মার্টফোনের যে বেস ভ্যারিয়েন্টটা রয়েছে মিন 6128, এটি প্রাইস কিন্তু আপনার ইন্ডিয়ান মার্কেটে রাখা হয়েছে 15,999 রুপি। তবে বাংলাদেশি প্রাইস সম্পর্কে বললে এটার এখনো ক্লিয়ার কোনো কনসেপ্ট বা অফিসিয়াল কোনো তথ্য এখন আমি পাই নাই। তবে এটা আশা করা যাচ্ছে যে স্মার্টফোনের বেস ভ্যারিয়েন্টের প্রাইস কিন্তু বাংলাদেশে রাখা হতে পারে আপনার 28 থেকে 33,000 টাকার কাছাকাছি। তবে এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। আর তবে প্রাইসিং সম্পর্কে আপনারা যদি কোনো কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমি যদি নিজেও বা কোনো কিছু জেনে থাকি বা কোনো তথ্য পেয়ে থাকি তাহলে অবশ্যই আমি পিন কমেন্টে দিয়ে দেবো, আপনারা অবশ্যই পিন কমেন্টে চেক করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।